সামনে আইনবিদদের সামনে আইনের দুটি ব্যাখ্যা হয়। যে আসামির পক্ষে থাকে সে আইনটাকে আসামির সুবিধা মতো ইন্টারপ্রেট করে, আর যে বাদীর পক্ষে থাকে সে আইনটাকে বাদীর পক্ষে ইন্টারপ্রেট করে। কাজে আইনবিদেরা কি বলল এটা আমি কখনো ধর্তব্যে নেই না, কারণ তার প্রফেশন হইল আইনটিকে তার সুবিধা মতো ব্যবহার করে তার রুটি রোজগার করা। এটা যত বড় আইনজীবী হোক না কেন, যত নাম করা পড়েন না কেন, তার লক্ষ্য সে আইনটাকে দুই ভাগে দেখা। দেখেন, সংবিধান নিয়ে কথা বলছেন, এইবারে নির্বাচনটা কি সংবিধান সম্মত হয়েছে? সংবিধান মোতাবেক হয়েছে? সংবিধানের কোন কন্টিনিউটি? এই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার যে হয়েছে এটা কি সাংবিধানিক সরকার ছিল? এটা কি কোনো বৈধ সরকার ছিল? এটা ছিল ঐক্যমত সরকার, জনগণের গ্রহণযোগ্য সরকার। এটার মধ্যে কোনো সংবিধানে ছিল না। তারা শুধু শপথ নিয়েছে সংবিধানের একটা ধারা অনুযায়ী। তারা সংবিধানে কখনো ব্যবহার করেছে তাদের ইচ্ছা মতো, আবার কখনো ব্যবহার করে নাই। অন্তর্বর্তীকালীন সরকার সকল রাজনৈতিক দলকে বাধ্য করেছে, যেটা আমাকে রাশেদ ভাই বললেন, উনি উপস্থিত ছিলেন, বাধ্য করেছে তারা একটা কমিশনে গিয়ে দিনের পর ওখানে খেয়ে খেয়ে তারা হয়েছে 7 মাস 8 মাস আলোচনা করে কাগজ তৈরি করে আবার ঘটা করে তারা বৃষ্টি ধরে একজনের মাথায় সংসদ দক্ষিণ প্লাজায় দস্তখত করলেন। সেদিন কোথায় ছিল জাতির বিবেক? সেদিন কোথায় ছিল রাজনীতিবিদদের বক্তব্য? সকল রাজনীতিবিদদের নাকে রশিদ টেনে ডক্টর ইনুস যখন সেই বৃষ্টির মধ্যে দক্ষিণ প্লাজায় নিয়ে দস্তখত করতে বাধ্য করলেন, সেদিন সংবিধান কোথায় ছিল? সেদিন সংবিধানে কোন ধারায় ছিল যে ঐক্যমত্য কমিশন দস্তখত করতে হবে? সংবিধান জনগণের প্রত্যাশা, রাজনৈতিক দল জনগণের প্রত্যাশা বাস্তবায়ন করার জন্য কাজ করে। সে রাজনৈতিক দল যখন সংবিধানের বাইরে কোনো ঐক্যমত হয়, সেটা সংবিধানের উপরে অবস্থান করে, কারণ সংবিধান পরিবর্তনশীল ডকুমেন্ট। এটা কোনো বাইবেল না যেটা পরিবর্তন করা যাবে না। সংবিধানের মধ্যেই সংবিধান পরিবর্তন বাতিল করার বিধান আছে। এটা নির্ভর করে জনগণের প্রত্যাশার উপরে, এবং জনগণের প্রত্যাশা আমরা দেখেছি গত 18 মাসে। আমার রাশেদ ভাইও সে আলোচনায় গিয়ে জনগণের প্রত্যাশা পূরণ করার জন্য তারা ঘন্টার পর ঘন্টা আলোচনা করে একটা ঐক্যমত কমিশন মাধ্যমে জাতীয় ঐক্য করেছেন এবং দস্তখত করেছেন, এবং তারই পরিপ্রেক্ষিতে নির্বাচনটা হয়েছে, এবং সেই নির্বাচনটা ও বলে দাবিতে একসঙ্গে গণভোট হবে এবং সেই সংসদের দুইটি অংশ থাকবে। একটি সংসদ প্রথম 6 মাস সংবিধান সংশোধনের জন্য কাজ করবে, তার পরবর্তী তারা করবে। সেখানে সরকার 6 মাস আগে রাষ্ট্রীয় ক্ষমতা ছেড়ে দিয়েছে, ধন্যবাদ জানাই। এখানে সংবিধান অনুযায়ী নির্বাচন হয় নাই, সংবিধান অনুযায়ী সরকার গঠিত হয় নাই। এই সংবিধান অনুযায়ী সরকার গঠিত হইতে হলে সাহেবকে থাকতে হতো। সংবিধান মোতাবেক শেখ হাসিনা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী, এখনো বাংলাদেশের সংসদ সদস্যরা সংসদ সদস্য আওয়ামী লীগের। এই সংবিধানকে মানতে হলে, এই সংবিধান কিন্তু মানেন, তাহলে ওই সংসদ 12তম সংসদ এখনো টিকে আছে। যেটা বাতিল করেছেন সে বাতিল করার এখতিয়ার তার নাই, কারণ সংসদ বাতিল করতে হইলে সংসদ নেত্রী অর্থাৎ প্রধানমন্ত্রীর লিখিত অনুরোধ লাগবে। সে লিখিত অনুরোধ রাষ্ট্রপতির কাছে এখন পর্যন্ত নাই। কাজে সংবিধান নিয়ে কথা বলছেন কেন আপনারা? এই সংবিধান তো আপনারা ছুঁড়ে ফেলে দিয়েছেন 5ই আগস্টের আগে, আপনারা ছুঁড়ে ফেলে দিয়েছেন, আসলে ছুঁড়ে ফেলে দিয়েছেন। এই সংবিধানে কিন্তু কোনো মূল্য আপনারা দেন নাই, সংবিধানের কোনো ধারাবাহিকতা আপনার রক্ষা করেন নাই। ডক্টর ইউনূস এই দেশের অন্তঃসরকার প্রধান হওয়ার কে? উনি কি কারণে হবেন? কোন সংবিধান অনুযায়ী হয়েছেন? এই প্রশ্নগুলো করলে অসন্তুষ্ট হবেন। এই জুলাই আপনারা করেছেন,
আজকে নির্বাচনটা কোন সংবিধানের অধীনে হয়েছে? আপনারা ঐক্যমত হয়েছেন, এখন সে ঐক্যমতকে আপনারা ভায়োলেট করার চেষ্টা করছেন, ভাঙ্গার চেষ্টা করছেন। যারা ভাঙবেন তাদেরকে নিতে হবে। আজকে হয়তো আমি শপথ ভঙ্গ করেছি বলে, বা আজকে হয়তো এটা আমি করিনি বলে হয়তো আমার শক্তি আছে, এই মুহূর্তে আমার ক্ষমতা আছে। 2024 সনে শুরুতে শেখ হাসিনার শক্তি অনেক ছিল, এত শক্তি ছিল যে আপনারা কেউ রাস্তায় দাঁড়াতে পারেন নাই, এমনকি কোথাও একটা জনসভা করার মতো ক্ষমতা আপনারা দেখাইতে পারেন নাই, এত শক্তিশালী ছিল শেখ হাসিনা। কিন্তু 5ই আগস্ট উনাকে দেশ ছেড়ে পালাতে হয়েছে, সময় মাত্র 10 মাস, 8 মাস। 8 মাসের ব্যবধানে দুর্দণ্ড প্রভাব প্রতাপশালী প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দলবল সহ দেশ ছেড়ে পালাতে হয়েছে। এটা হলো সময়।